হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী শিক্ষাবিজ্ঞানের ক্লাস আছে। আর এটা হচ্ছে তোমাদের 3 নম্বর ক্লাস, অর্থাৎ এর আগে দুটো ক্লাস হয়ে গেছে। আর এই 3 নম্বর ক্লাসে আমি দুটো গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন হচ্ছে শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কী, আর ওর সাথেই আছে শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, আলোচনা করো এই প্রশ্নটা। আরেকটা প্রশ্ন হচ্ছে যেটা আলোচনা করব, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। চলো এটা প্রথমে আলোচনা করে নিই, শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কি। দেখো, মানুষের যে কোনো কাজ শেষ করার পেছনে একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। তাহলে মানুষের যে কোনো কাজ শেষ করার পিছনে কি একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। লক্ষ্যহীন সমুদ্র যান যেমন বিপদের মধ্য দিয়ে অজানা অচেনা পথে এগোয়, তেমনি লক্ষ্যহীন কর্মপ্রচেষ্টাও কোনো কাজ সার্থক রূপায়ণের ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হয়। ফলে শিক্ষা ও কিছু লক্ষ্য বর্তমান। তাহলে এইটাকে যদি আমি সহজভাবে তুমি বুঝতে চাও, ভালো করে কথাটা শোনো মনোযোগ দিয়ে, যে লক্ষ্যহীন সমুদ্রযান বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হবে। কারণ একটা যদি সমুদ্রে তুমি একটা জাহাজ নিয়ে ভেসে চলেছো, কিন্তু তুমি কোথায় যাবে ঠিক নেই, ঠিক আছে, বা রাস্তা তোমার চেনা নেই, তাহলে কিন্তু তোমায় বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। তেমনই তুমি একটা জিনিস ভাবো, যে তুমি পড়াশোনা করছো, কিন্তু তুমি যদি টার্গেট না রাখো 90% পাওয়ার, ঠিক আছে, কোনো টার্গেটই রাখছো না, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে সমস্যার সম্মুখীন হতে হবে, বা তুমি এই নাম্বারটা অ্যাচিভ করতে পারবে না, ঠিক আছে। কিন্তু যদি তুমি এই নাম্বারটা টার্গেট রাখো বা 95% টার্গেট রাখো, দেখবে 95% টার্গেট রাখলে 90-র কাছাকাছি তুমি কিন্তু অ্যাচিভ করতে পারছো। এইটা হচ্ছে শিক্ষার লক্ষ্য, অর্থাৎ যে কোনো জিনিসের জন্য একটা গোল, একটা টার্গেট রাখা খুবই প্রয়োজন, সেটাই এখানে বলছে। এবার বলছে দেখো শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা। এর প্রয়োজনটা কি আছে, এই যে লক্ষ্য, শিক্ষার যে লক্ষ্য, এটা প্রয়োজন কেন, কি কারণ এর, ঠিক আছে, সেইটা এবার আলোচনা করব। দেখো, শিক্ষাবিদদের মতে শিক্ষা প্রক্রিয়া সংগঠিত হওয়ার ক্ষেত্রে মানবীয় উপাদান অর্থাৎ দেহ মন সক্রিয় ভূমিকা পালন করে। অর্থাৎ শিক্ষা হলো একটি সচেতন প্রক্রিয়া, তাই শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা আছে। তা হলো বলে এবারে শিক্ষার লক্ষ্যগুলো দেওয়া আছে। দেখো 1-2 করে পয়েন্ট করে শিক্ষার লক্ষ্য ভালো করে দেখো। শিক্ষার লক্ষ্য শিক্ষামূলক কর্ম সম্পাদনে প্রেরণা দেয়। শিক্ষার লক্ষ্য কি, শিক্ষামূলক কর্ম সম্পাদনে প্রেরণা দেয়। তুমি বিভিন্ন রকম দেখবে সমাজে মানে শিক্ষা সংক্রান্ত অর্থাৎ এডুকেশনাল অ্যাক্টিভিটি হয়ে থাকে, সেরকম কাজে প্রেরণা দেবে শিক্ষার লক্ষ্য, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর পয়েন্ট, এটি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কর্মপ্রচেষ্টাকে অর্থবহ করে তোলে, ঠিক আছে। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কর্মপ্রচেষ্টা সেগুলোকে অর্থবহ করে তোলে। তারপরে দেখো পরের পয়েন্ট বলছে শিক্ষার লক্ষ্য শিক্ষার পাঠ্যক্রম প্রণয়নে সাহায্য করে। পাঠ্যক্রম মানে কি, সিলেবাস, ঠিক আছে। তারপরে দেখো বলছে শিক্ষায় মূল্যায়নের ভিত্তি তৈরি হয়। তো মূল্যায়ন মানে কি, পরীক্ষা, তোমার কাজের পরীক্ষা, ঠিক আছে। এখানে মূল্যায়ন মানে কি বলছে, পরীক্ষা মানে কি, তুমি এই কোশ্চেন পেপার পড়বে উত্তর দেবে এরকম নয়। তোমার জীবনে যাতে তুমি বিভিন্ন ক্ষেত্রে মূল্যায়ন অর্থাৎ কাজকর্মে যে মূল্যায়ন, সেটাই এই লেভেল থেকে শুরু হয় এই শিক্ষার মাধ্যমে, ঠিক আছে। তারপরে দেখো পরের পয়েন্ট দেখো, বলছে শিক্ষার লক্ষ্য শিক্ষামূলক কর্মসম্পাদনের পথ নির্দেশ করে, সময় ও শ্রম সাশ্রয় করে। দেখবে তুমি একটা লেখাপড়া জানা মানুষ, তুমি দেখবে যত সহজে একটা কাজ করতে পারবে, একটা লেখাপড়া হয়তো জানে না সে কোনো কারণে, সেরকম মানুষ সেই কাজটা করতে কিন্তু দেরি করে ফেলবে, সেটাই এখানে বোঝাতে চাইছে, ঠিক আছে। তারপর দেখো বলছি এটি বহুদিক সক্রিয়তা বৃদ্ধি করতে সাহায্য করে। বহুদিক সক্রিয়তা মানে কি, আমাদের মনের যে শক্তি, ঠিক আছে, অর্থাৎ ধৈর্য শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, ঠিক আছে। তারপরে পয়েন্ট দেখো, তারপর বলছে শিক্ষার লক্ষ্যগুলি শিক্ষা প্রক্রিয়ার নিরবচ্ছিন্নতা। ভালো করে শুনবে এটা, শিক্ষার লক্ষ্যগুলি শিক্ষা প্রক্রিয়ার নিরবচ্ছিন্নতা ও ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে, ঠিক আছে। অর্থাৎ শিক্ষা প্রক্রিয়া কি, শিক্ষা নিরবচ্ছিন্নতা। দেখবে যে তুমি হয়তো স্কুলে পড়ছো, তারপরে ধরো যে তুমি কলেজে পড়ছো, তারপরে তুমি একটা জব পেয়ে গেলে, ঠিক আছে। আর বলছি আমি কথাই ধরে নিচ্ছি যে একটা তুমি জব পেয়ে গেলে, কাজ পেয়ে গেলে, দেখবে তুমি তখনও কিন্তু পড়ে যাবে, অর্থাৎ তখনও তুমি শিক্ষাটাকে চালিয়ে যাবে। ধরো তুমি কোনো ম্যাগাজিন পড়ছো, কোনো বুক পড়ছো, বা কোনো নিউজ পেপার পড়ছো, এই ধরনের বলতে চাইছে, ঠিক আছে এখানে। তারপরে দেখো বলছে বিদ্যালয়ে দেখো বলছে প্রশাসনিক
ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে। বিদ্যালয়ে প্রশাসনিক ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে। পরের পয়েন্ট দেখো, বিভিন্ন সময় শিক্ষার লক্ষ্য পর্যালোচনা করে সেই সময় দেশের আর্থসামাজিক সংস্কৃতির অবস্থা সম্পর্কে ধারণা করা যায়। ঠিক আছে, এই ছিল আমাদের শিক্ষার লক্ষ্য। এবারে যেটা আছে, শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। কেন সেটা এবারে আলোচনা করব। দেখো, বলছে নিম্নলিখিত যুক্তির ভিত্তিতে শিক্ষাকে একটি জীবনব্যাপী প্রক্রিয়া রূপে অভিহিত করা যায়। অর্থাৎ জীবনব্যাপী প্রক্রিয়া বলা যায় এই নিম্নলিখিত কারণগুলির জন্য। এবারে সেই কারণগুলো এক এক করে দেখো। একটা হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে ব্যাপক অর্থের শিক্ষা। সংকীর্ণ অর্থের শিক্ষা হলো চার দেয়ালে আবদ্ধ প্রথাগত শিক্ষা। তাহলে কি বলছে, সংকীর্ণ অর্থের যে শিক্ষা সেটা হচ্ছে চার দেয়ালের মধ্যে আবদ্ধ প্রথাগত শিক্ষা। অন্যদিকে বৃহত্তর অর্থের শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। এই শিক্ষা মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ আমাদের যতক্ষণ না মৃত্যু হচ্ছে তার আগে পর্যন্ত আমরা কিন্তু নানা রকমভাবে কিছু শিখতে পারি। ঠিক আছে, তারপরে দেখো, শিক্ষা হলো বিকাশ। ঠিক আছে, শিক্ষা হলো কি, বিকাশ। শিক্ষা একটি বিকাশমূলক প্রক্রিয়া। বিকাশমূলক প্রক্রিয়া। বিকাশ ও গুণগত পরিবর্তন যেমন ব্যক্তির অমৃত্যু পর্যন্ত চলতে থাকে। যেমন কি বলছে, বিকাশ মানুষের কি, বিকাশ ও গুণগত পরিবর্তন যেমন ব্যক্তির অমৃত্যু চলতে থাকে, মানে মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে, তেমনই শিক্ষা প্রক্রিয়াও জীবনব্যাপী চলতে থাকে। আমরা কিন্তু মরে যাওয়ার সময় কি, মৃত্যুর সময় কি, মরে যেতে হয় কিভাবে সেটাও কিন্তু আমরা শিখে মরি। ঠিক আছে, এই জন্যই বলছে যে শিক্ষা কি মৃত্যু পর্যন্ত চলতে থাকে। ঠিক আছে, তারপরে দেখো, অভিজ্ঞতা অর্জন প্রতিটি মুহূর্তে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়তার মাধ্যমে। মিথস্ক্রিয়তা মানে পরিবেশের মাধ্যমে। এই যে দেখো এখন আমাদের যেমন করোনা পরিস্থিতি, পরিবেশের সঙ্গে আমরা কি মানিয়ে নেওয়ার জন্য কি করছি, এখন মাস্ক পরছি, অর্থাৎ মাস্ক পরতে শিখেছি। এটাও তো একটা শেখা। ঠিক আছে, স্যানিটাইজার লাগানো হাতে, এটাও একটা শেখা। সেটাই বলছে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা জ্ঞান ও দক্ষতা অর্জন করি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। দক্ষতা অর্জন করি এবং দৃষ্টিভঙ্গির কি পরিবর্তন হয়। এগুলি হলো শিক্ষা। তাই শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। ঠিক আছে, পরের পয়েন্ট আছে দেখো, শিক্ষা হলো অভিযোজন। বেঁচে থাকার জন্য সারা জীবন বিভিন্ন পরিবেশের সঙ্গে আমাদের অভিযোজন করে বা খাপ খাইয়ে নিয়ে চলতে হয়। ঠিক আছে, অভিযোজন করে বা খাপ খাইয়ে নিয়ে চলতে হয়। এই অভিযোজনের ফলে আমাদের আচরণের পরিবর্তন ঘটে। ঠিক আছে, এই অভিযোজনের ফলে কি বলছে, অভিযোজনের ফলে আমাদের আচরণের পরিবর্তন ঘটে। আর আচরণগত পরিবর্তনকেই শিক্ষা বলে। তাই শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এবারে বলছে দেখো উপসংহারে কি বলছে দেখো, পরিশেষে বলা যায় আত্মসক্রিয়তায় ভালো করে শোনো, পরিশেষে বলা যায় আত্মসক্রিয়তায় জীবন থেকে এবং পরিবেশ থেকে অর্জিত শিক্ষা শিক্ষার্থীর জীবনে চলার পথে হাতিয়ার। সুতরাং শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। ঠিক আছে, আর এই ক্লাসটায় যে নেক্সট প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বললাম তোমাদের যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এখানে কি বলছে দেখো, শিক্ষার লক্ষ্য এক নয়। ঠিক আছে, শিক্ষার লক্ষ্য কি, শিক্ষার লক্ষ্য এক নয়, অনেক রকম লক্ষ্য আছে। যুগে যুগে বিভিন্ন দার্শনিক ও শিক্ষাবিদ শিক্ষার প্রকৃত লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী এবং সমাজতন্ত্রবাদী এই দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়েছে। তাহলে ব্যক্তির মানে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে ব্যক্তি স্বতন্ত্রবাদী আর একটা হচ্ছে সমাজতন্ত্রবাদী। এই দুটো গোষ্ঠীতে ভাগ হয়ে গেল। যেসব শিক্ষাবিদ শিক্ষার লক্ষ্য হিসাবে ব্যক্তির ব্যক্তিগত বিকাশকে বেশি গুরুত্ব দিয়েছেন তাদের বলা হয় ব্যক্তি স্বতন্ত্রবাদী। আরেকবার শুনবে, রিপিট করছি, যেসব শিক্ষাবিদ শিক্ষার লক্ষ্য হিসাবে ব্যক্তির ব্যক্তিগত বিকাশকে বেশি গুরুত্ব দিয়েছেন তাদের বলা হয় ব্যক্তি স্বতন্ত্রবাদী। আর তারপরে দেখো, ব্যক্তি স্বতন্ত্রবাদীদের মত অনুযায়ী শিক্ষার লক্ষ্য হলো মানুষের সম্ভাবনাময় ব্যক্তিত্বের যথাযথ বিকাশ সাধন। তাহলে কি বলছে, ব্যক্তি স্বতন্ত্রবাদীদের মত অনুযায়ী শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির সম্ভাবনাময় ব্যক্তিত্বের যথাযথ বিকাশ সাধন। তারপরে কি বলছে দেখো, শিক্ষা ব্যক্তির ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের
সমর্থকদের মধ্যে বলছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থকদের মধ্যে আছেন, অর্থাৎ এই যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সেটাকে যারা সাপোর্ট করেছে তাদের মধ্যে আছে স্বামী বিবেকানন্দ, স্যার পার্সিনান প্রমুখ। তাদের মতে এবার তারা কেন বলছে দেখো, তারা কি যুক্তি দিচ্ছে, বলছে এখানে কোশ্চেনটা কি ছিল, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলি, এবার লক্ষ্যটা কি দেখো, এবারে বলছে জীববিজ্ঞানীদের যুক্তি দেখো কি বলছে, তারা বলছে বংশগতির ধারা জিনের মধ্যে ঘুমিয়ে থাকে। বংশগতির ধারা কিসের মধ্যে ঘুমিয়ে থাকে? জিন। ঠিক আছে, জিন বলতে সেই কিন্তু আমাদের যে জিন ডিএনএ আরএনএ এই জিনের কথা বলছে। ঠিক আছে, আর এই ধারা শিশুদের মধ্যে সঞ্চারিত হয়, শিক্ষার স্পর্শে ব্যক্তিসত্তা বিকশিত হয়। ঠিক আছে, শিক্ষার স্পর্শে কি ব্যক্তিসত্তা বিকশিত হয়, আর ব্যক্তির উৎকর্ষই সমাজের উন্নতি সাধনের হাতিয়ার। ব্যক্তির যখন উৎকর্ষ হবে তখন সমাজের কি হবে? উন্নতি হবে। ঠিক আছে, এটা এরা বলছে। তারপরে দেখো ভাববাদীদের যুক্তি। ভাববাদী দার্শনিকদের বিশ্বাস প্রত্যেক ব্যক্তির মধ্যে ব্রহ্মসত্তা বিরাজমান। ঠিক আছে, ব্রহ্মসত্তা মানে কি? ভেতরে একটা বিরাট একটা ক্ষমতা বিরাজ করছে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে, সেটা বলছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা। এরা কি বলছে দেখো, বলছে আত্ম উপলব্ধির শিক্ষার মূল কথা। আত্ম উপলব্ধি মানে নিজের ভেতরটাকে উপলব্ধি করাই হচ্ছে শিক্ষার মূল কথা এদের মতানুসারে। এইভাবে ঘটে মোক্ষ লাভ। এইভাবে কি বলছে? এইভাবে ঘটে মোক্ষ লাভ, আর এটা দেখায় চিরমুক্তির পথ। ঠিক আছে, এটা কি দেখায়? চিরমুক্তির পথ দেখায়। তারপরে দেখো মনোবিজ্ঞানীদের অভিমত। মনোবিজ্ঞানীরা ব্যক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব দিয়ে থাকেন। মনোবিজ্ঞানীরা কি? ব্যক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব দিয়ে থাকেন। তারপরে দেখো বলছে, তারপরে ভালো করে দেখো, ব্যক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব দিয়ে থাকে। তারপর কি দেখো, ব্যক্তিতে ভেদ চোখে পড়ে। ঠিক আছে, এটা চোখে হবে, চন্দ্রবিন্দু ওকা ক্ষয়িকা চোখে। ঠিক আছে, বলছে ব্যক্তিতে ভেদ চোখে পড়ে, আর ব্যক্তিভেদে আগ্রহ। ব্যক্তিতে ভেদ মানে কি? বিভিন্ন ব্যক্তির মধ্যে কি আছে? মানুষের মধ্যে কি আছে? পার্থক্য, ডিফারেন্ট, মানে একটা ডিফারেন্ট একটা ব্যাপার আছে, অর্থাৎ সে মানে প্রত্যেকজন আলাদা আলাদা, এইরকম বলছে। ব্যক্তিভেদে আগ্রহ, চিন্তা শক্তি, বুদ্ধি সব দিকেরই পার্থক্য দেখা যায়। তাই শিশুর মানসিক শক্তি অনুযায়ী শিক্ষা দিলে ব্যক্তি সত্তার পূর্ণ বিকাশ ঘটে। আমাদের পরের পয়েন্ট দেখো, প্রয়োগবাদীদের যুক্তি। প্রয়োগবাদীরা কি বলছে দেখো, প্রয়োগবাদীদের মতে যুগে যুগে প্রতিভাধর ব্যক্তিরা এসেছে। তারা নিজেদের ত্যাগ আদর্শ দানে সমাজকে উন্নত করেছে। বলছে তারা মনে করেন ব্যক্তি সত্তার বিকাশের কারণেই পৃথিবী এত সুন্দর। ব্যক্তি সত্তার বিকাশ হচ্ছে বলেই পৃথিবী কিন্তু এত সুন্দর হচ্ছে। তারপরে আমাদের একটা ছোট্ট করে উপসংহার লিখবো, যেটা পড়ে বুঝলাম সেটা আমরা নিজেরা বানিয়ে এইভাবে লিখবো। দেখো, ওপরের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ব্যক্তি স্বতন্ত্রবাদীদের মূল বক্তব্য হলো ব্যক্তি হলো শিক্ষার কেন্দ্রবিন্দু। ব্যক্তিগত পার্থক্যের ওপর অধিক গুরুত্ব দেওয়া, ব্যক্তিকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে তার বিকাশ ঘটানোর চেষ্টা প্রভৃতি। আজকে ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে কিন্তু জানাবে। আর তোমাদের কোনো কোথাও ডাউট থাকলে, একটা সামান্যটুকুও ডাউট থাকলে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলবে, বা মেসেজ করে বা ভয়েস রেকর্ড করে তোমরা কিন্তু তোমাদের ডাউটটা ক্লিয়ার করে নেবে। ঠিক আছে, আর মনোযোগ সহকারে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো। আশা করি তোমাদের যেভাবে পড়াচ্ছি তোমরা যদি এইভাবে এগিয়ে যেতে পারো 90% ওপরে অবশ্যই নাম্বার পাবে, কোনো এতে সন্দেহ করার কোনো অবকাশই নেই। ঠিক আছে, আর বন্ধুবান্ধবদের একটু বলো তোমরা যেমন অনলাইনে অ্যাডমিশান নিয়েছো বা পড়াশোনা চালিয়ে যাচ্ছ তারাও যাতে করে। কেন তাদের বলবে? তাদের এই কারণেই বলবে যে তোমরা কম টাইমে, অর্থাৎ কতটা বেশি পড়াশোনা করতে পারছো। একটা ভিডিও কত 15 মিনিট, 10 মিনিট বা খুব জোর হলে 20 মিনিট হতে পারে। ঠিক আছে, এরকম এবারে তোমরা নোটগুলো পেয়ে যাচ্ছ। কিন্তু তুমি যদি এইটুকুনই পড়া কোথাও গিয়ে পড়ো, কোচিং সেন্টারে গিয়ে পড়ো, তোমাদের কিন্তু 2 ঘন্টা টাইম ব্যয় হয়ে যাবে। তাছাড়া তুমি এইটুকুনই পড়বে, তাছাড়া তোমাদের সেটা কি যেতে হবে। আর এটা তুমি ঘরে বসে ভালোভাবে মানে পড়াশোনাটা তুমি করতে পারছো। সেই কারণে বন্ধুবান্ধবদের একটু বলো যে তারাও যাতে অ্যাডমিশান নেয়। ঠিক আছে।